ভালোবাসার পরিণয় গল্পের তৃতীয় অংশ। সওদাগর বাড়ির হইচইপূর্ণ সকাল, বাহিরের কোমল আবহাওয়া, রান্নাঘরের মহিলাদের ব্যস্ত হাতে কাজকর্ম চলছে। খাবার টেবিলে বসে আছে বাড়ির বড় ছোট সকল সদস্য। মুনিয়া বেগম ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন। আজ সকালে খিচুড়ি রান্না করা হয়েছে। এই বাড়ির সাপ্তাহিক খাওয়া দাওয়ার একটা রুটিন আছে, আর সেই রুটিন অনুযায়ী আজকে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর খাঁটি ঘিয়ের আয়োজন হয়েছে। চিত্রা তাড়া দিয়ে পা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মা দুটো খাবার দাও, কলেজে দেরি হচ্ছে তো। মুনিয়া বেগম ব্যস্ত হাতে সবাইকে খাবার দিতে দিতে বলছেন, দিচ্ছি, দাঁড়া। এখন খাওয়ার জন্য দাঁড়াতে হবে? কথাটি বলে ফিক করে হেসে দিল চিত্রা। মুনিয়া বেগম মুচকি হেসে মেয়ের মাথার পিছে চাপড় দিয়ে বললেন, বড় হচ্ছিস আর দুষ্টুমি বাড়ছে তোর, তাই না? নুরুল সওদাগর বলে উঠলেন, আর কি কাজ ওর, খাবে দাবে আর বেলাল্লাপানা করবে। নুরুল সওদাগর মুখ ঝামটি মেরে কথাটা বললেন। হাসি হাসি পরিবেশটা মুহূর্তে গম্ভীর হলো। চাঁদনির বাবা কিছুটা রুক্ষ স্বরে ধমক দিয়ে বললেন, আহা নুরুল, এসব কেমন কথা তোর, মুখের ভাষা ঠিক কর। নুরুল সওদাগর আর কথা বললেন না, জমে গেল। চিত্রা ও তুহিন বাবার দিকে বিরক্তিকর দৃষ্টি ফেলে আবারও খাওয়ায় মনোযোগ দিল। রান্নাঘর থেকে তখন ছুটে এলো অবনী বেগম। ইলিশ মাছের ডিম তুলে দিলেন। ওহি সামনে নিয়ে রুটির থালাটা রাখলেন। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বললেন, দেরি হয়ে গেছে রুটি ভাজতে, খিচুড়ি খাওয়ার দরকার নেই তোমার, কাল এমনিতেই অনেক তেলের খাবার খেয়েছো, এখন রুটি আর অমলেটটা খেয়ে নাও। ওহির নজরে এতক্ষণ তার বইয়ের থাকলেও মায়ের কথায় মায়ের দিকে চোখ তুলে তাকালেন। অতঃপর কোনো বাক্য ব্যয় না করে প্লেটটা সামনে থেকে সরিয়ে ফেলল এবং মুনিয়া বেগমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, মেজমা খিচুড়ি দাও তো, খিচুড়ি খাবো। মুনিয়া বেগম নিজের ছোট জায়ের দিকে একবার তাকালো। অবনী বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আহারে, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, এখন যদি খিচুড়ি খাও তবে পেট জ্বালা করবে, খাওয়া লাগবে না। ওহি চোখ মুখ শক্ত করলো, কঠিন কণ্ঠে মায়ের কথার বিপরীতে জবাব দিল, আমি কি খাবো না খাবো তা কি আপনি ঠিক করে দেবেন? আমার এতটা খারাপ দিন এসে পড়ল? অবনী বেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় অপমানে ওনার চোখ টলমল করে উঠল। বাকি সবাই চুপ থাকলেও চুপ থাকলো না চিত্রা, চুপ থাকলো না। এই ছোট আপা, তুমি সব সময় ছোট মায়ের সাথে এমন করবে না, ব্যবহার সুন্দর করো। তোমাকে কিছু বলেছি আমি চিত্রা? তুমি নিজের কাজ করো, সব ব্যাপারে নাক গলাতে আসবে না। অবশ্যই নাক গলাতে হবে, তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে, সমস্যা কি তোর? ওহি শক্ত ঝাড়ির বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল চাঁদনি। ওহি টেবিল ছেড়ে উঠে গেল। একটা অসহ্য রকমের শব্দ করে বলল, উনি পুরোটাই মানুষটাই আমার সমস্যা, আর উনি আমার উপর ওনার এই দরদটা আমাকে বিরক্ত করে। উনি যতদিন এমন নাটক করবে আমিও ততদিন এমন করব। উনি নাটক বন্ধ দিলে আমারও সমস্যা শেষ হবে। কথাটা বলে ওহি নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল সদর দরজা পেরিয়ে। সকলে সেখানে তাকিয়ে অবনী বেগমও খুব গোপনে লুকিয়ে ফেলল নিজের অনাকাঙ্ক্ষিত অশ্রুগুলো। সকালের কোমল আবহাওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করেছে। প্রচণ্ড বৃষ্টি আসবে হয়তো। চিত্রা ক্লাস শেষ হলো ঠিক বিকেল 4:30টার দিকে। চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে। বিশাল নামকরা এক কলেজে সে পড়ে। পড়াশোনায় কোনো কমতি রাখেনি বাবা। বাহার ভাইকে এত পছন্দ করে, কিন্তু চিত্রাটা একমাত্র তার কাছে ভালো পড়ে বিধায় সে এই অসহ্য ছেলেটাকেও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। কলেজ থেকে বের হয়ে চিত্রা বড় রাস্তায় দাঁড়ালো। বড় রাস্তার মোড়ে যত চোখ যেতে ভুরু কুচকালো চিত্রা। অবাক কণ্ঠে নিজেই বলে উঠল, বনফুল। গায়ে থাকা ওড়না দিয়ে মুখ চোখ আরও ভালোভাবে ঢেকে নিল মেয়েটা, যা দেখে তার অবাক ভাব আরও বাড়ল। সে কিছুটা হাঁক ছেড়ে ডাকলো, এই বনফুল, এই রে শোন। চিত্রার ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে। মেয়েটা রিকশায় উঠে পড়ল। চিত্রাও কিছুটা ছুটে গেল সেখানে, কিন্তু ততক্ষণে রিকশা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। কোনো ভীষণ রকমের অবাক হয়ে আনমনে বলে উঠল, বনফুল তো এখানে কখনো আসেনি, চেনেও না, তবে মেয়েটা এখানে কি করছে? চিত্রার ভাবনার মাঝে আকাশ গম্ভীরভাবে ডেকে উঠল। পরিবেশ আরও একটু আদর হয়ে উঠল। আর ঠিক কয়েক মিনিট পেরোতেই ঝকঝক করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্রকৃতির বক্ষ।
শীতল করলো জনজীবন। সকলে ভিজে যাওয়ার ভয় ছুটাছুটি শুরু করলো, খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান। কেবল পথের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে রইল, খোলা আকাশের নিচে। তার কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, ছোটাছুটি নেই। সেই বৃষ্টির পানি আহ্লাদে ছুঁয়ে দিচ্ছে, খিলখিল করে হেসে উঠছে। আপন বেগে আবার আকাশের পানে তাকিয়ে দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। বয়ঃসন্ধির বয়সটাই তো এমন, ভীষণ আদুরে, ভীষণ চঞ্চল। সেই বিকাল থেকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, তা আর থামার নাম করল না। কিছুক্ষণ পরপর প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। প্রকৃতি কি অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আবার সেকেন্ডে সেই আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার। চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই, চারপাশের বাড়িগুলোতেও এক দশা। ধানমন্ডির মতো বিলাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর, কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিধায় এই বিস্ময়কর কাজটারও দেখা মিলল। চিত্রাদের ড্রয়িং রুমে জ্বলছে সৌর বিদ্যুতের বাতি, যা খুবই হালকা আলো দিচ্ছে, যে আলোতে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা। ওহি তার ঘরের ব্যাটারি সিস্টেমের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। তার কোনো চিন্তা নেই কি হচ্ছে আশেপাশে তা নিয়ে। সে পড়তে পারলেই হলো। মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকেই, কিন্তু এতটা পড়ুয়া ছিল না। অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে, নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতেই। এটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায়। বেঁচে থাকার জন্য কিছু আঁকড়ে ধরতে হয়। ওহি বই আঁকড়েছে। খোলামেলা বারান্দায় হওয়ায় সুবিধায় বৃষ্টির ঝাঁপ ছুঁয়ে দিচ্ছে চাঁদনির শরীর। চারপাশে এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সেখানে দাঁড়িয়ে আছে। গভীর ধ্যান আকাশ পানে। চোখে ভেসে উঠেছে তার সুন্দর অতীতের দিনগুলো। অনেক ভালোবেসেছিল, কিন্তু সব সময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই। বিধায় এখন সে ভালোবাসা ফুরিয়েছে। সেজন্য লোকটাকে একেবারেও খারাপ বলা যায় না। যে এক কালে আমাদের ভালোবাসতো, তাকে চিরদিনই আমাদের ভালোবাসায় রাখা উচিত, কৃতজ্ঞতা স্বরূপ। পৃথিবীতে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব। বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয়ে বয় রে বন্ধু মনে রং লাগাইয়া পানি দিয়া ইন্দুবালা। নাকি গানটা ভীষণ চেনা চেনা কেন লাগছে? হ্যাঁ, চাঁদনি চমকে গিয়েছিল হঠাৎ গানের শব্দ শুনে, কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার এক সেকেন্ডও ব্যয় করতে হয়নি। চোখ বড় বড় করে বলল, মিনময়। পাশের বিল্ডিং থেকে সেই পরিচিত কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো কিছু। ছেলেটা বলল, আমার শরীর থেকেও কি পরিচিত সেই সুঘ্রাণটা বের হয় ইন্দুবালা, যেই সুঘ্রাণখানা আপনাকে চিনিয়ে দেয় আমার উপস্থিতি? বলল, কোনো সুঘ্রাণ টুঘ্রাণ আসছে না, তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি। এত সিনেমেটিক হও কীভাবে? মানুষ, সাধারণ জ্ঞানও দেখি তোমার নেই। সওদাগর বাড়িতে সবাই এত জ্ঞানী যে আমাদের সাধারণ জ্ঞানগুলো তাদের দিয়ে দিতে হয়েছে। কী আর করব বলুন? ঠাট্টা করো না মিনময়। ঠাট্টা করছি না তো, দুষ্টুমি করছি। পাশের বিল্ডিংয়ের অন্ধকারের গাম্ভীর্যের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে সে বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি-শার্ট জড়িয়ে 32 পাটি দাঁত বের করে নিশ্চয়ই হাসছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে তার, আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোঁটা ছড়িয়ে ছিটে আছে ছেলেটার মুখ জুড়ে। ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে। ইস, মুখটা দেখতে পেলে ভালো লাগতো। ইন্দুবালা, হাঁটতে যাবেন? মিনময়ের হুট করে এমন প্রশ্নে বেশ অবাক হলো চাঁদনি। অবাক কণ্ঠে বলল, কি এমন বৃষ্টিতে কই যাব হাঁটতে? চলেন না, মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। বৃষ্টির মাঝে চা খেতে ভীষণ ভালো লাগে। খেয়েছেন কখনো? চাঁদনি আনমনে উত্তর দিল, না। তাহলে চলুন, আজকে খেয়ে আসি দুজনে। চাঁদনি কিছুক্ষণ ভেবে বলল, আসছি, দাঁড়াও। আমার চিতই পিঠাকে জিজ্ঞেস করেন আসবে কি না। ওর জ্বর এসেছে মিনময়, মেজমা কোথাও যেতে দিবে না। কি বলেন? আমার চিতল মাছের জ্বর এসেছে? আগে বলবেন না? চা খেয়ে ফেরার সময় দেখে যাব। এখন আপনি নামেন, আমিও নামছি। চাঁদনি উত্তর না দিয়ে ঘরে চলে গেল। উপরে একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের টিমটিমে আলো, তার উপর সবাই যার যার মতন ব্যস্ত, বিধায় চাঁদনিকে তেমন প্রশ্নের মুখে পড়তে হলো না। অনায়াসেই বেরিয়ে গেল। ধূপধাপ পায়ে নিচে নামতেই দেখল মিনময় হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে। ঘর থেকে আকাশটা যতটা অন্ধকার মনে হচ্ছিল, ততটা অন্ধকারও লাগছে না, বেশ আলো আছে। যতটা আলো থাকলে মিনময়ের সুন্দর হাসিটা দেখা যায়, ঠিক ততটাই আলো।
চাঁদনি রাস্তায় পা রাখার আগেই বেশ মাঝারি আকারে একটা ছাতা তার মাথার উপর মেলে ধরল মিন্ময়। চাঁদনি নিজের কপাল চাপড়ালো কিছুটা, আফসোস সরিয়ে বলল, আমি তো ছাতা আনতেই ভুলে গেছি। আমি তো সেজন্যই এনেছি। তুমি কিভাবে বুঝলে আমি যে ছাতা আনতে ভুলে যাব? যেভাবে বুঝেছি আপনার আমার মুখটা দেখতে খুব ইচ্ছা করছে, ঠিক সেভাবেই এটাও বুঝেছি। চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকালো তার পানে। মিন্ময় তখন হু হু করে হাসছে। আজকের দিনের ভেজা সবচেয়ে নজর কাড়া দৃশ্য বোধ হয় এটা, এত স্নিগ্ধ, এত মুগ্ধ। ভাইজান, গিটার বাজাইবা না আইজগা? চায়ের দোকানে বসে থাকা ৮-৯ বছরের দিনুর কথায় বাহার হাসল। দোকানে বসে সিগারেট টানছিল। পরিচিত দোকান, প্রায় প্রতিদিনই ২ থেকে ৩ বার এসে আড্ডা দেয়। আজও এই তুমুল বৃষ্টির মাঝেও সে এখানে এসে বসে মনের সুখে সিগারেট টানছিল। দিনু আবার বলল, গিটারটা বাজাইবা না ভাইজান? না রে দিনু, ও আজ বাজাবো না। বৃষ্টির শব্দটা বেশ সুন্দর, গিটারের শব্দও সুন্দর, কিন্তু দুইটা সুন্দর একসাথে মিলেমিশে গেলে ততটা মুগ্ধতা কাজ করে না। তখন তুই কোনটা রেখে কোনটা শুনবি ভেবেই পাগল হয়ে যাবি। এরপর একটাও শান্তি লাগবে না। এর চেয়ে ভালো একটাই শোন। দিনু বায়না ধরল। টং দোকান থেকে নেমে এসে আবদার করে বলল, বাজাও না ভাইজান, তোমার ওই যন্ত্রটা বাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে। বাহার হো হো করে হাসল। দিনুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আচ্ছা তাই নাকি? তোর সুখ সুখ লাগে, কিন্তু কেন? জানি না গো, কিন্তু কি মিষ্টি লাগে শুনতে। আজ তুমি বাজাও আর আমি হাততালি দেব, কেমন? আচ্ছা দিস। কথাটা শেষ করে বাহার গিটারের সুর তুলল, কণ্ঠে গান ধরল। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে হৃদয় জুড়ে। বাহারের গানের তালে তালে দিনু ছেলেটাও হাততালি দিচ্ছে, কি দারুণ উচ্ছ্বাসে। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ মাখামাখি আদুরে মুখটাকে পিষে দিয়ে গেল একটা দানবীয় টাক। দিনু পথের বেশ কিনারে হাততালি দিয়ে লাফাচ্ছিল। কোথা থেকে যেন এই টাকটা হর্ন বাজিয়ে শা শা করে ছুটে এলো। কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট শরীরটাকে পিষে ফেলল এক লহমায়। বাহারের কণ্ঠের গান থেমে গেল, গিটারের সরু তারটাও ছিঁড়ে কেটে গেল। বাহারের হাত ভার, স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখল, যে ৮ বছরের ছেলেটার কাঁধে ছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন, বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেলার আশা। আজ সব রাস্তায় পিষে গেল। দরিদ্রের শখ যেভাবে ধুলোয় লুঠায়, ঠিক সেভাবে। আকাশে মেঘে বাড়ছে, মনের আনন্দ করার রৌদ্রের নাজেহাল প্রকৃতি। সময়টা ঠিক বিকালের আগ মুহূর্তে। ভার্সিটি থেকে ওহি ফিরেছে বাসায়। ঘরের বাহিরে জুতার স্তূপ দেখে আপনা আপনি ভুরু কুচকে এলো ওহির। আজকে তো বাড়িতে কারো আসার কথা ছিল না, তবে এত অপরিচিত জুতার হাট বসেছে কেন? কৌতূহলী হয়ে পা রাখল ড্রয়িং রুমে। অনেক অপরিচিত মুখের মাঝে একটি পরিচিত মুখমণ্ডল দেখে চমকে গেল। বিরাট বড়সড় একটা ধাক্কাও খেলো যেন সে। তা নির্দ্বিধায় আঁচ করা যায়। ওহিকে দেখে বৈঠকখানার আলোচনা যেন বাতিল ঘোষণা করল। মুহূর্তে রমরমা পরিবেশটা থিতিয়ে গেল। সোফা থেকে এক সুন্দরী ভদ্র মহিলা উঠে এলেন। বেশ আদরে হাতে আহ্লাদী কণ্ঠে বললেন, বড় হয়ে গেছিস তো। ওহি জবাব দিল না। সামনে চশমা পরা সুন্দরী মুখ রাশিটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আবারও আদরে কণ্ঠে বললেন, কবে এত বড় হলি রে? আপনি যাওয়ার পরপরই খোঁজ নেননি তো তাই জানেন না। অবশ্য খোঁজ নেওয়ার জন্যই তো আপনি যাননি। ওহির কাটকাট উত্তরে সামনের ভদ্রমহিলা বোধহয় কিছুটা ভড়কে গেলেন। সরু চোখে ঝাপসা বসে থাকা এক ভদ্র পুরুষের দিকে তাকালেন। লোকটার চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন। তার মধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে ছুটে এলেন অবনী বেগম। হাতে এক গ্লাস ঠান্ডা শরবত মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, নাও তোমার শরবত, বাহিরে ভীষণ গরম। ওহি অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শ্যামলা গরনের এই নারীর চোখ মুখ আজ বেশ শুকনো লাগছে। কপালে চিন্তিত একটা রেখাও আছে। সে যে বর্তমানে খুব ভীতগ্রস্ত তা তার হাবভাবেই বোঝা যাচ্ছে। ওহি ঠান্ডা শরবতের গ্লাসটা আলগোছে নিয়ে বেশ টিপটি সহকারে পান করল সেটা। যতক্ষণ না শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অবনী বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন মেয়ের খাওয়া শেষ হওয়া পর্যন্ত। সে খাওয়া শেষ হতেই গ্লাসটা নিয়ে আবার চলে গেলেন রান্নাঘরে। অবনী বেগমের রান্নাঘরে যেতেই নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো ওহি। মহিলা পিছু ডাকলেন, তোমার সাথে কিছু কথা আছে।
ওহি বিরক্ত হলো বেশ, বিরক্তিকর একটা শ্বাস ফেলে বলল, আমি এখন ক্লান্ত। ভদ্রমহিলা ফোড়ন কাটলেন, একরোখা ভাব নিয়ে বললেন, কথাটা বেশ জরুরি অহু, প্লিজ ও নামে ডাকবেন না। আর হ্যাঁ, আপনি আগের মতনই রয়ে গেছেন, বিরক্তিকর স্বভাবের। ওহি, ভদ্রভাবে কথা বলো, উনি তোমার মা। নুরুল সৌদাগরের গুরুগম্ভীর কণ্ঠে থেমে গেল ওহির মুখ। অতঃপর ওহি তাড়া দিয়ে বললেন, বলো কি বলবেন। ভদ্রমহিলা আরেকটু এগিয়ে এলেন, প্রায় ওহির গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে গদগদ করতে কণ্ঠে বললেন, আমার সাথে এভাবে কথা বলছিস কেন বাবু? ওহির কণ্ঠ এবার খানিকটা উঁচুতে উঠল। মহিলাটার হাতটা ঝাড়া মেরে বলল, আমি এভাবেই কথা বলি, এটাই আমার স্বভাব। ভালো লাগলে ভালো, আর না লাগলে রাস্তা মাপুন, আপনাকে আমার সহ্য হচ্ছে না। কথা শেষ করে গটগট পায়ে ওহি নিজের রুমে চলে গেল। বেশ শক্ত হাতেই দরজাটা আটকালো। বিকট এক শব্দ হলো, যে শব্দের পরিমাণ সম্পর্কে কিঞ্চিত ধারণাও দিয়ে দিল। মহিলা এক মনে কতক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলদের ছাদে। বনফুল নিজের বাংলা বইটা একটু ঘেটে ঘুটে দেখছে। মেয়েটা পড়াশোনায় বেশ ভালো। চিত্রাটা অধৈর্য হয়ে একবার সিঁড়ি আরেকবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। বনফুল বার কয়েক চিত্রার দিকে তাকালো। মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্যই আঁচ করতে পেরেছে, কিন্তু তবুও এই নিয়ে কিছু জিজ্ঞাসা করল না। কিরে চিতাবাগ, এমন করছিস কেন? কোনো সমস্যা? চিত্রা রাস্তা থেকে দৃষ্টি ঘুরিয়ে বনফুলের দিকে তাকালো। মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রার চোখ এড়ালো না। তবুও সে বুঝতে পারেনি, এমন একটা ভাব করে বলল, না রে, কোনো সমস্যা না। তোকে না একটা কথা বলতে ভুলে গিয়েছি। বনফুল আগ্রহী কণ্ঠে বলল, কি কথা? আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি। আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলছিল তোকে যেন একটু যেতে বলি, দরকারি কথা আছে। নাকি তোর সাথে? আমি বলতেই ভুলে গেলাম। তুহিনের নাম শুনতেই কাঁপাকাঁপি শুরু হয় মেয়েটার। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি কথা চিতাবাগ, তুই জানিস কিছু? চিত্রা পায়ের উপর পা তুলে মাথাটা হেলিয়ে দিল চেয়ারে। আয়েসি ভঙ্গিতে বসে অতঃপর বলল, জানি না তো। তুই গেলেই তো জানবি, তোর কথা আমি কিভাবে জানবো? অদ্ভুত। যা তো তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। বনফুলও দ্রুত উঠে দাঁড়ালো, বইটা বন্ধ করে ছুট লাগালো চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। তা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রাটা। অস্পষ্ট স্বরে বলল, পাগলি মেয়ে। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে। প্রকৃতি আধার। চিত্রার চোখ মুখে ঘুম ঘুম ভাব এসেছে। চোখ কিছুটা লেগে আসতেই কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো। চোখে গভীর ঘুম আর মনে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছা শুরু হলো। অতঃপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে সে টেনে খোলার চেষ্টা করলো। বার কয়েক চেষ্টা করে সফল হলো। নিভু নিভু চোখের পাতাটা ঝাপটাতে ঝাপটাতে অস্পষ্টভাবে তার আশেপাশের দৃশ্য চোখের পাতায়। এমন গরম আবহাওয়ার মাঝে একটা শীত শীত ভাব তাকে জেগে ধরেছে। প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকেছে। চিত্রা নড়ে চড়ে বসলো। চোখগুলোকে পুরোপুরি খুলে আশেপাশে তাকাতেই দেখলো গভীর রাত নেমে গিয়েছে ততক্ষণে। তার চোখ লেগেছে অনেকটা সময় হয়েছে বোধ হয়। চিত্রা উদ্ভাবন করতে পারল বাহার ভাইয়ের ঘরের বিশাল টেবিল ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা। জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে। ছাদের হলুদ বাল্বটাও জ্বালিয়ে দেওয়া, এমনকি চিলেকুঠার ঘরের আলোও জ্বলছে। চিত্রা ভুরুটা কোঁচকালো। বাহার ভাই এসে পড়েছে, অথচ তাকে ডাকলো না কেন? গত ৩-৪ দিন যাবৎ পড়াতেও যাচ্ছেন না। বাহার ভাইয়ের এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে। চিত্রা উঠে দাঁড়ালো। অনেকক্ষণ একটানা বসে থাকার কল্যাণে পাগুলো ঝিমঝিম করছে। সে দাঁড়িয়ে কতক্ষণ পা ঝাঁকালো। হাঁটার শক্তি সঞ্চিত হতেই সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাইয়ের ঘরের দিকে। জানালার কাছটাতে এসে সে থামলো। ঘরের ভিতর কারোর দেখা নেই। আলোটাও জ্বালালো। কে ফ্যানই বা ছাড়লো? চিত্রা ধূপধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরের বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাঁধছিলেন। চিত্রাকে দেখে মুচকি হাসলেন। আদুরি কণ্ঠে বললেন, কি ব্যাপার হুম, তুই কি আজকাল ঘুমোস না? ছাদেই দেখি ঘুমিয়ে গেলি। চিত্রা রান্নাঘরের সামনে থাকা ওয়াশরুমে গেল। হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বলল, ও তুমি তবে ফ্যান লাইট জ্বালিয়ে এসেছো? আয়েশা খাতুন মুচকি হাসলেন। মেয়েটার কথা শুনে কাজেই মনোযোগ রেখে বললেন, তো তুই কি ভেবেছিস কে জ্বালিয়েছে? আয়েশা খাতুন খিলখিল করে হাসলেন। চিত্রার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন,
তুই যার কথা ভেবেছিস সে গত 4 দিন ধরে বাড়িতেই আসেনি। কোথায় গেল, কি হলো কিছুই জানি না। ছেলেটা যে কবে মানুষ হবে। তোমার ছেলে কি মানুষ না পরিটরি নাকি গো? কথা শেষ করে দুজনেই আবার নতুন উচ্ছ্বাসে হেসে দিল। তুহিন খাটে হেলান দিয়ে ফোন টিপছে। বনফুল কফির কাপ নিয়ে দরজার বাহিরে দাঁড়ালো। এ বাড়িতে এসেছে অনেকক্ষণ হলেও এ ঘরে এতক্ষণ আসার সুযোগ হয়নি। যখন দেখেছে তুহিনকে কফি দিতে হবে তখন ওই কাজটা নিজের হাতে নিয়ে নিয়েছে ওসিলায়। আসো বনফুল, দাঁড়িয়ে আছে কেন? তুহিনের কণ্ঠে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। সে ধীর পায়ে এগিয়ে গেল তুহিনের কাছে। কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, তোমার জন্য দিয়েছিল বড় চাচি। তুহিন উঠে বসলো, মিষ্টি হেসে বলল, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? মেয়েটার থুতনি প্রায় চিবুকের সাথে লেগে যাওয়ার জোগাড়। মাথাটা তেমন নিচু রেখেই ছোট করে বলল, কোথায় কষ্ট? অল্প একটু কাস্ত। তুহিন ক্ষীণ হেসে কফির কাপটা নিল, পা দুলাতে বলল, পড়াশোনার খবর কি? ভালো। মন দিয়ে পড়াশোনা করবে কেমন? বনফুল টাঁদে মাথা দুলালো। তুহিন কফিতে চুমুক দেওয়ার পর মেয়েটা প্রশ্ন ছুড়ল, তুমি কিছু বলবে? আমাকে চিতাবাঘ বলল। চিত্রার নাম শুনে তুহিন ভুরু কুচকালো। কপাল কুচকে কিছুক্ষণ মনে করার চেষ্টা করে বলল, না তো, কি বলবো? বনফুল চোখ বড় বড় করে তাকালো। তার যা বোঝার সে বুঝে গেছে। মেয়েটা তার সাথে নিশ্চয়ই মজা করেছে। আর সে কিনা লাফাতে লাফাতে চলে এলো। নিজের কাজে নিজেই লজ্জা পেল সে। লজ্জায় সেখান থেকে চলে আসতে নিলে বাদ সাধল তুহিন। কফির কাপটা খাটের সাথে লাগানো ছোট টুলটার উপর রেখে বলল, বনফুল দাঁড়াও। এসেছো ভালো হয়েছে, একটা কথা আছে। বনফুল চোখ তুলে তাকালো। কিছুটা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? অফিসের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে এগিয়ে দিল বনফুলের দিকে। মিষ্টি হেসে বলল, শুনেছিলাম তোমার পায়ে নূপুর নাকি ভীষণ ভালো মানাবে, তাই এনেছি। তুহিনের কথা শুনে মেয়েটা চমকে গেল। অনাকাঙ্ক্ষিত আনন্দে তার চোখ টলমল করে উঠল। কাঁদতে গিয়েও কাঁদল না। বহু কষ্টে চোখের জল আটকে রেখে বলল, কে বলেছে? শুনেছি কোথাও। কে? এবার নাও তো দেখি। তুহিনের তাড়া দেখে বনফুল হাত এগিয়ে দিল। কাপা কাপা হাতে প্যাকেটটা নিয়ে ছুটে গেল তুহিনের ঘর ছেড়ে। লোকটা তার পছন্দে এত দাম দেয়, এতটাই ভাবে, তার ভীষণ রকমের ভালো লাগলো। লজ্জায় কান গরম হয়ে এলো। বেশ রাত করে ঘুমানোর ফলে চিত্রার মাথা ভার হয়ে আছে। ঘুম থেকে ওঠার পরপরই বাহার ভাইয়ের চিন্তায় মেয়েটার আজকাল ঘুম হচ্ছে না। কিন্তু সে খবর কি মানুষটার আছে? গত 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। এদিকে চিত্রা মানবী যে কেঁদে কেটে রাত পার করছে। তাছাড়া রাতে ভীষণ বাজে স্বপ্ন দেখেছে, যার জন্য শরীরটাও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চিত্রা ঘড়ির দিকে তাকালো। দুপুর 1টা বাজছে। চিত্রা অবাক, এত বেলা? সে বার কয়েক নিজের মাকে ডাকলো, কিন্তু উত্তর এলো না। একে একে সবাইকে ডাকলো, কিন্তু কোনো জবাবই নেই। পুরো বাড়ি নিশ্চুপ, নিস্তব্ধ। চিত্রার কেমন ভয় ভয় করতে লাগলো। এর মাঝেই ছোট্ট চেরি ছুটে এলো। খুব তীক্ষ্ণ স্বরে বলল, এই চিত্রাবাবু, জানো কি হয়েছে? চিত্রা ভুরু কুচকালো, মাথা দুলিয়ে বলল, কি হয়েছে? আর বাড়ির সবাই কই রে? বাড়ির সবাই তো বাহার ভাইদের বাড়িতে। বাহার ভাই তো একটা বউ এনেছে বিয়ে করে, একটুও সুন্দর না। চলবে ইনশাআল্লাহ।